নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রত্যয় তার পুলিশ ফোর্সদেরকে জানায় যে এখানে ফুলদা বলে কেউ কি কখনো ছিল অনেক আগের, তুমি একটু সার্চ করে আমাকে জানাও। এইদিকে অগ্নি যখন সাগর দইটা তৈরি করে তখন সেই সাগর দইটা যখন টেস্ট করে দেখে তখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু মায়ের মতো করে টেস্টটা হয়নি, আর কখনো আমি সেটা পারলামই না। এরপর অগ্নি ঠাকুরের দিকে তাকিয়ে বলে, এই জন্যই না আমি তোমার কাছ থেকে কিছু চাই না, আর না তোমার উপর ভরসা হয়। তুমি আমার জীবনে সবকিছু ফিরিয়ে তো দাও, কিন্তু কোনো কিছুই পরিপূর্ণভাবে দাও না। যেমন আমার মাকে তো ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমার মায়ের স্মৃতি সেটা তুমি কেড়ে নিয়েছো। আর তুমি আমার সাথে কেন এরকমটা করো বলো তো? এরপর প্রত্যয় গিয়ে কথাকে বলে, কথা আমি তোমাকেই খুঁজছিলাম, আসলে তুমি যার খোঁজ চেয়েছিলে তার নাম্বারটা পাওয়া গেছে। এরপর কথা প্রত্যয়ের দেওয়া সেই নাম্বারটায় ফোন করে, আর দেখা যায় যে সেটা মিস্টার রয়ের নাম্বার। তখন কথা ওনার আওয়াজটা শুনে বলে, এই আওয়াজটা এতটা চেনা চেনা লাগছে কেন, কিন্তু কিছুই তো মনে করতে পারছি না। এরপর কথা যখন বলে যে আপনি ফুলদা বলছেন, তখন মিস্টার রয় একটু অবাক হয়ে যায়। এরপর মিস্টার রয় বলে যে হ্যাঁ আমি বলছি, বলুন আপনি কে। এরপর কথা তার পরিচয় দেয় না। তখন কথা অগ্নির মায়ের সঞ্চিতার নামটা বলে, তখন বলে যে যে আপনি কি সঞ্চিতাকে চেনেন? তখন মিস্টার রয় বলে যে হ্যাঁ চিনি তো। এরপর এদের মধ্যে ফোনের মাধ্যমে কথাবার্তা চলতে থাকে। তখন মিস্টার রয় বলেন, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে আসছি, ঘোরালে এসে সঞ্চিতার সাথে দেখা করে যাব, এমনিতেও অনেকদিন ধরে ওর দেখা নেই। এরপর এইদিকে ফোনটা রাখা মাত্রই কথা বলতে লাগে, কি বলল? কিন্তু মেজমাত তো বলেছিল যে মা নাকি তার পুরনো প্রেমিকের সাথে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখানে তো ইনি মাকে বারবার বোন বলে সম্বোধন করছেন। উনি আসলেই সব সত্যিটা সবার সামনে প্রকাশ হবে। পরের দিন সকালে দেখা যায় কথা সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে দেয় এবং সবাই পুজোর জন্য নিচে চলে আসে। এইদিকে কর্তা দাদু চুপচাপ থাকায় কর্তারিদা বলে, কি যে মুখে আজকে রা নেই কেন? তখন কর্তা দাদু সবকিছু দেখে এতটাই প্রসন্ন হয় যে উনি বলেন যে এখন চুপ থাকাটাই ভালো। এইদিকে অগ্নির বাবা অগ্নির মায়ের স্মৃতি ফেরানোর জন্য এত কিছু করছে, আর সেটা দেখে ওনার ছোটবেলার সেই ছোট্ট অগ্নির কথা মনে পড়ে যায়, আর উনি মনে মনে বলতে লাগেন, ইচ্ছে করছে তোমাকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তুমি নিজেই তো আমাদের মাঝখানে একটা অদৃশ্য পাঁচিল তৈরি করে রেখেছো, যেটা ডিঙিয়ে যাওয়াটা সম্ভব নয়। এইদিকে অঙ্কিত জুনিকে বলে যে আপনি সেই শলটা পরেননি কেন? তখন জুনি বলে, স্পেশাল দিনের জন্য তুলে রাখাটা ভালো। এরপর অঙ্কিত বলে, পছন্দ হয়েছে? তখন জুনি বলে, হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু আপনি আমাকে যেভাবে এটা অ্যাকসেপ্ট করালেন সেটা পছন্দ হয়নি। তখন অঙ্কিত বলে, তার মানে ওরা বলে দিয়েছে? তখন জুনি বলে, না ওরা কিছু বলেনি, কিন্তু আমার এটাই মনে হয়েছিল, আর আপনিও এটা স্বীকার করে নিলেন। এইদিকে চিত্রা এই সবকিছু দেখেই তার হিংসে হচ্ছিল। তখন মিহির গিয়ে বলে, কি জ্বলছে বুঝি? তোমার জ্বলনটা না একটু কমাও, বুঝতে পেরেছো তো? এরপর এইদিকে চিত্রা মনে মনে এটাই বলতে লাগে, কথা তুমি আমার আসল চেহারাটা তুমি দেখে নিয়েছো, তুমি আমাকে চিনে ফেলেছো, তাই তোমাকে আর বেশি দিন তো এখানে বাঁচিয়ে রাখা যাবে না। সবার সামনে এখন আমাকে ভালো সাজতে হবে, সবার সামনে মিশেই থাকতে হবে, নইলে আমার কথা আমার উপর সন্দেহ করবে। এইদিকে অগ্নি বলে, আচ্ছা কথা, সব প্রায় তো শেষই হয়ে আসছে, পিঠে বলে উৎসব তো শেষই, কিন্তু মায়ের স্মৃতি তো এখনো ফিরছে না। আদৌ কি এসব কিছুতে মায়ের স্মৃতি ফিরবে? আমার তো মনে হয় না। এরপর কথা অগ্নিকে বলে, পাচক মশাই এরকম বলবেন না, ওই যে বললাম বাক্য ব্রহ্ম, যা বলেন সেটাই হয়ে যায়, পরে দেখবেন আপনি যা বলছেন সেটাই সত্যি হয়ে যাবে। আমার এখনো বিশ্বাস আছে রাধা মাধবের উপর, আর তাতে যদিও স্মৃতিটা না ফিরে মায়ের, তাহলে আমি একটা জিনিস করেছি কালকে, সেটা দেখেই নিশ্চয়ই স্মৃতিটা ফিরে যাবে। অগ্নি জানতে চাইলে বলে, না সময় হলে আপনি জেনে যাবেন। তখন অগ্নি বলে, ঠিক আছে, আমাকে আর কিছু জানাতে হবে না, তুই কর সবকিছু। এরপর এইদিকে কথা ঠাকুরের কাছে প্রার্থনা করে। তখন চিত্রা বলে, এই তো কথা তো একেবারে জায়গায় এসেই দাঁড়িয়েছে, না যাই এবার গিয়ে আমার কাজটা সেরে ফেলি। এরপর চিত্রা ওপরে গিয়ে একটা খুঁটির সাহায্যে পাথরগুলোকে নাড়াতে লাগে, যার জন্য পাথরগুলো যেন কথার উপরই পড়ে। কিন্তু এই মুহূর্তে সঞ্চিতা সেই পাথরগুলোকে নড়তে দেখে, আর এমন সময় কথা মা বলে চিৎকার করে ওঠে, যার কারণে অগ্নিও দেখে নেয় আর কথাকে বাঁচিয়ে নেয়।
কিন্তু এইদিকে সঞ্চিতা যখন কথাকে বাঁচাতে আসেন তখন ওনার উপরই সেই পাথরটা ভেঙে পড়ে যায়, যার কারণে ওনার মাথায় ভীষণ আঘাত লাগে আর উনি তৎক্ষণাৎই মাটিতে লুটে পড়েন আর অজ্ঞান হয়ে যান। এদিকে ওপর থেকে চিত্রা এটা দেখে খুবই খুশি হয়, বলে যে এটা কি হলো, আমি তো কথাকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে সঞ্চিতা এসে পড়লো। যাক, ভালোই হয়েছে। সঞ্চিতাই যখন থাকবে না তখন কথা কারি বা স্মৃতি ফিরাবে, আর কি করে বা আমার আসল চেহারাটা সবার সামনে প্রমাণ করবে। চিত্রা এসে ভালো মুখে বলে, ও মা, এ কি করে হলো, হঠাৎ করে এটা কি হয়ে গেল। এরপর চিত্রা সঞ্চিতাকে দেখে বলে, সঞ্চিতা, তোমার আজ স্মৃতি ফেরা হলো না, আর তুমি কিচ্ছু করতেও পারবে না। এইদিকে অগ্নি বলে, এটা কি হলো বলতো, মায়ের স্মৃতি ফেরাতে এখানে সবাই এসেছিলাম, আর হঠাৎ করে এটা কি হয়ে গেল। এরপর কথা বলে, পাচক মশাই, আপনি মা আনন্দীর উপর ভরসা রাখুন, মা আনন্দী মাকে কিচ্ছু হতে দেবে না। এদিকে পিসেও ভেঙে পড়ে, বলে যে এটা কি হলো বলতো। তখন সবাই অগ্নিকে সামলাতে লাগে। এরপর ডাক্তারবাবু বলেন, আচ্ছা, সবটা কি করে হয়েছে আমাকে একটু খোলসা করে বলুন তো। এরপর কথা সবটাই জানায়। এরপর ডাক্তারবাবু জানান যে যেভাবে আঘাতটা লেগেছে সেটার পর অজ্ঞান হয়ে যাওয়াটা তো আমার বেশ ভালো লাগছে না, আর মাথায় যখন একটা আঘাত লেগেছে একটা সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে, এখন ইন্টেনশনের বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমার সবটা সুবিধে লাগছে না। আগামী পর্বে দেখা যায় যে সবাই মিলে রাধা মাধবের কাছে আরতি করে। এরপর সঞ্চিতারও জ্ঞান ফিরে রেখাকে বলে যে রেখা, তখন রেখা বলে, বড় বৌদি, তুমি আমাকে চিনতে পেরেছো। এরপর অগ্নির মা সাগর দই বানিয়ে নিয়ে গিয়ে অগ্নিকে বলে, সাগর দই ছাড়া পিঠে পুলি উৎসব পূরণ হবে কি করে। এরপর অগ্নি বলে, মা, আমি তোমার অগ্নি। তখন সঞ্চিতা বলে, বাবা,